আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাংলায় হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে এই পশ্চিম বাংলায়, অর্থাৎ এই বাংলায় বিরোধী দলের বিভিন্ন প্রচারে শাসক দলের অর্থাৎ তৃণমূলের বাধা কেন, পুলিশের বাধা কেন? তাহলে কি বলা যায় না যে এই পশ্চিম বাংলার যে শাসক দল তৃণমূল, তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়, আর পুলিশ, এই পশ্চিম বাংলার 5টা পুলিশ, মমতা ব্যানার্জির 5টা পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5টা পুলিশ, তাদেরকে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত নয়? না হলে তারা কেন এই পুলিশের পোশাক পরে থাকবে? কেন তারা অশোক স্তম্ভ যুক্ত পুলিশের টুপি পরে থাকবে? যদি তারা শাসক দলের হয়ে কাজ করবে, তৃণমূলের হয়ে কাজ করবে, তৃণমূলের ক্যাডার বাহিনী হিসাবে কাজ করবে, তাহলে কি তাদের এই অশোক স্তম্ভ যুক্ত যে টুপি, সেই টুপি পরে থাকার ক্ষমতা আছে? তাদের এই পুলিশের পোশাক পরে থাকার ক্ষমতা আছে? এটাই হচ্ছে জনগণের প্রশ্ন। জনগণ আরো প্রশ্ন করতে চায়, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, অন্যান্য স্টেটে যেখানে পুলিশ এইভাবে, সেই রাজ্যের যে শাসক দল আছে তাদের 5টা পুলিশ হিসাবে কাজ করে না, তাদের ক্যাডার বাহিনী হিসাবে কাজ করে না, তাহলে পশ্চিম বাংলার পুলিশ যেহেতু তৃণমূলের 5টা পুলিশের কাজ করছে, যেহেতু তৃণমূলের ক্যাডার বাহিনী হিসাবে কাজ করছে, তাদেরকে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে রাস্তায় রাস্তায় তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরা উচিত নয়? এরপর আসছে একটি গুরুত্বপূর্ণ নিউজে। আজ কলকাতা প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর যৌথ সাংবাদিক সম্মেলনের কিছু ক্লিপিং আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভিতে। मतलब वरिष्ठ नेता विमान बोस साहब ने सारे को आपको व्याख्या दे चुके हैं, विस्तार से सब कुछ बता चुके हैं कि वहां की अलग स्थिति है, यहाँ की अलग स्थिति। फिर भी मैं ये तो जरूर कहूंगी ये दुर्भाग्यपूर्ण है, लेकिन क्या करें, ये समय की मांग है, ये वक्त का तकाजा है, कॉल ऑफ द आवर। ये समय की मांग को मद्देनजर बंगाल में और कई कई जगह में हम ये करना पड़ेगा, इसलिए कि हमारा मकसद एक ही है, किसी हालत में हिंदुस्तान की सत्ता से ये जो तानाशाही की राज चलते हैं, जो ध्रुवीकरण की राजनीति वाले लोग बैठे रहते हैं, उनको सत्ता से बाहर करना, ये हमारा मकसद है। इसमें उस जगह पहुंचने के लिए उस कहीं कहीं दिक्कत तो है, ये दिक्कत मानते हुए भी हम लोग समझौता की राजनीति करते हैं। आप लोग कह रहे हैं जरूर हुए हैं, लेकिन एक ही राज्य में वो हम मान लिए हैं, मान के हम चलते हैं। वहाँ हमारे नेता राहुल गांधी जी भी चुनाव में लड़ रहे हैं, तो मान के चलते। इसका मतलब ये नहीं सारे हिंदुस्तान में हमारे बीच में दरार पैदा हुई है, कहीं कहीं नहीं। ये अलग एक हिस्सा है, अलग एक मुद्दा है, अलग एक हमारा होना कोई आवश्यकता है, कोई मजबूरी है बस। আমি বরাবর 5বার জিতেছি, কারোর উপর নির্ভর করে জিতি না। আমি নির্ভর করি মানুষের দোয়া আর দয়া, কখনোই ভুলটা করবেন না। 5বারের এমপি আমি, মানুষের দয়া দোয়া। একটা গ্রামের ছেলেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে, সোনিয়া গান্ধীর পাশে বসার সুযোগ করে দিচ্ছে, আর গল্প করে লাভ নেই। কারোর দয়াতে, কারোর ভরসায়, কারোর সাপোর্টে নয়, আমরা মিলিত হয়ে করছি না, বলার কি আছে? তবে মোদীর দয়ায় দিদি যেমন লড়ে, আমরা তার দয়া করি না, অনেক বলে দিচ্ছি। তো ভালো কথা, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, বা যেটা সম্ভব নয় আমি হারছি। দিদি কমসে কম এটুকু তো বলুক যে আমি হারলে দিদির হার, তাতে অসুবিধা কি আছে? আর আমি তো রাজনীতি থেকে ছুটতে নিয়ে নেবো একদম।
যে দিদিকে না হারাতে পারি বা তৃণমূলকে না হারাতে আর কি চাই আপনাদের কাছে? আর কি নতুন কথা লিখেন বলুন? তারও প্রশ্নটা করবো অবশ্যই। প্রথম যে কথাটা যে আমি দাঁড়িয়ে বলছি, ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়েছেন, যেটা আপনি বলছেন। কিছুদিন আগে ম্যানিফেস্টো প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে তারা বলেছেন যে ইন্ডিয়া জোট সঙ্গী হয়ে সরকার গঠন করলে এটা তার প্রতিশ্রুতি থাকবে। এর আগে কৃষ্ণনগরের সভামঞ্চে উনি বলেছিলেন যে আমি নাম দিয়েছি, ভোটের পর আমি বুঝে নেব। তাদের যেটা বক্তব্য, বাংলায় ইন্ডিয়া জোট তারা করতে পারেননি, সেখানে তারা কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অধীর রঞ্জন। এই বিষয়টা একটু যদি ভেরি গুড কোশ্চেন। বাংলার কোন সংবাদ জগতের কাছে এমন কোন প্রমাণ আছে যে আমার সঙ্গে মমতা ব্যানার্জির রাজনৈতিক বিরোধিতা, আদর্শগত বিরোধিতা করে ছিল না? যখন ইন্ডিয়া জোট তৈরি হয় তখন কি আমার সঙ্গে মমতা ব্যানার্জির রাজনৈতিক বিরোধিতা ছিল না? আদর্শগত বিরোধিতা ছিল না? সন্ত্রাস বিরুদ্ধে লড়াই ছিল না? মমতা ব্যানার্জির প্রতি আমার সমালোচনা কি ছিল না? আপনার সমস্ত রেকর্ড বার করুন, আর্কাইভ আপনাদের হাতে আছে, আর্কাইভ বার করুন যে অধীর চৌধুরী কোনোদিন এ রাজ্যে মমতা ব্যানার্জির সঙ্গে সমঝোতা করেনি। তাই সেদিন কেন ইন্ডিয়া জোট গড়বার সময় মমতা ব্যানার্জি শর্ত রাখলো না যে অধীর চৌধুরী থাকলে আমি ইন্ডিয়া জোটে যাব না, অধীর চৌধুরী আছে তাই বাধ্য হয়ে আমি ইন্ডিয়া জোট ছাড়লাম? এ কথা মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট করার সময় কেন বললো না? কেন বললো? আমি তো আগেও ছিলাম, এখনো আছি। আমি তো কোনোদিন দিদি সুখ্যাতি করে রাজনীতি করিনি বাংলায়। তো সেদিন কেন তার মনে হলো না? সময়টা দেখবেন, টাইম অ্যান্ড স্পেস ডাইমেনশন ইজ এ ভেরি ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল অ্যাসেসমেন্ট। সময় কখন হচ্ছে, কখন। আর অধীর চৌধুরীকে এখানে কেন স্যাক্রিফিশিয়াল ভোট করানো হচ্ছে? আমার সঙ্গে মমতা ব্যানার্জির বিরোধ সবাই জানে, সর্বজন বিদিত। আমার সঙ্গে মমতা ব্যানার্জি কোনো সমঝোতা রাজনীতি কোনোদিন করিনি, সর্বজন বিদিত। তা যখন সর্বজন বিদিত, তখন ইন্ডিয়া জোট করার সময় সেই সভায় আলোচনা করে নিতে পারতেন। আর কেন এসব অজুহাত দেওয়া হচ্ছে? আপনি আত্মসমর্পণ করলেন মোদির কাছে। দিদি, আপনি খোকাবাবুকে বাঁচানোর জন্য ভয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয়ে, ভয় মানে ভয়ে আপনি আত্মসমর্পণ করেছেন মোদির কাছে। মোদির ওয়াশিং মেশিনে এখন খোকাবাবু ধৌত হচ্ছে, বিধৌত হচ্ছে। যেমন করে এ ভারতবর্ষের 25 জন বিরোধী দলের নেতাকে মোদির দলে যোগদান বা প্রত্যক্ষ পরোক্ষ সম্মান সমর্থন করার পরিপ্রেক্ষিতে মোদির ইডিআই, মোদির সিবিআই, মোদির ইনকাম ট্যাক্স মাফ করে দিয়েছে, ওয়াশিং মেশিনে এখন বাংলার খোকাবাবু বিধৌত হচ্ছে, পরিশ্রুত হচ্ছে, ঝকঝকে পাকা হচ্ছে। রাজ্যের বিজেপি বিরোধী একমাত্র প্রধান শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, বরঞ্চ কংগ্রেস এবং লেফট তারা বিজেপির হয়েই কাজ করছে। আমি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে ছোট্ট একটা প্রশ্ন করি, কি এমন ঘটলো যে ইন্ডিয়া জোটে শুধু সামিল হওয়া না, ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন বলে গর্ববোধ করে সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে আমার পছন্দ অনুযায়ী ইন্ডিয়া জোটের নাম হলো। সেই ইন্ডিয়া জোট থেকে হঠাৎ আপনি পাল্টিবাজি করবেন কেন? যেমন বিহারে নীতিশ কুমার, পল্টু কুমার হয়েছে, আপনি কেন পাল্টি কুমারই হলেন? আমাদের জানতে ইচ্ছা করে কি এমন ঘটনা ঘটলো, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, কোথায় আপনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন? যে ইন্ডিয়া জোটের মিটিং এ পাটনা, ব্যাঙ্গালোর, মুম্বাই আপনি বড় বড় কথা বলছেন, ইন্ডিয়া জোট ভারতবর্ষ থেকে মোদীকে সরাতে পারবে। আপনি ইন্ডিয়া জোটের কনভেনারকে, প্রধানমন্ত্রীকে তাও মনে মনে ঠিক করে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন, আপনি রাহুল গান্ধীকে নেতা বলে মানছেন। কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাদের পালাতে হলো? আমার আপনাদের কাছে তৃণমূলের কাছে প্রথম একটা প্রশ্ন, কারণ ইন্ডিয়া জোটের নামকরণ আপনি করেছিলেন। আপনি বলেছিলেন ইন্ডিয়া জোট একমাত্র জোট যারা বিজেপিকে ভারতবর্ষ থেকে ক্ষমতাচ্যুত করতে পারে। সেই জন্য কংগ্রেস বাম কে কার দালালি করছে না করছে সেটা পরের কথা, ইধার উধার কি বাত না কার দিদি। হঠাৎ
कबीला कैसे लूटे गए। हमारे बच्चे इधर उधर की बात न कर, बता कबीला कैसे लूटा। এদিক ওদিক কথা বলে লাভ নেই দিদি। প্রথমে আপনি বলুন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? নীতিশ কুমার পালিয়েছিল তার কারণ নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী দরকার ছিল বিজেপির সঙ্গে আঘাত করতে। আগামী দিনে এমন ঘটনা ঘটলে সংবাদ জগৎ অবাক হবেন না, যখন কংগ্রেস এবং বামের এই আসন সমঝোতা নির্বাচনী জোট এই বাংলায় ভালো ফলাফল করতে পারলে তাসের ঘরের মতন ওরা তৃণমূল দল ভেঙে পড়তে আপনি মিলিয়ে নেবেন আমার কথা। সেই দিন দিদিকে বাঁচার জন্য, দিদিকে মুখ্যমন্ত্রী থাকার জন্য তৃণমূলের যা কিছু অবশিষ্ট বিজেপির সঙ্গে আঘাত করে নীতিশ কুমারের মতন এ বাংলায় দিদির সঙ্গে বিজেপির জোট হয়ে না সরকার গঠিত হয়, অবাক হবেন না। রাজনীতিতে সবকিছু সম্ভব। টিএমসি আর বিজেপি আঘাত হয়ে এ বাংলায় যদি আগামী দিনে জোট সরকার হয় অবাক হবেন না। কারণটা কি জানেন? কতটা সিম্পটম বলি আপনাদের। সে সিম্পটমটা কি? ডায়মন্ড হারবারে বিরাট লড়াই করবে বিজেপি বলে ঘোষণা করবে। সেই ডায়মন্ড হারবারে প্রার্থীতা দিল যাকে সহজে পরাজিত করে খোকাবাবু জয়ী হতে পারে। এটা সমঝোতা, এটা আসন সমঝোতা বলে আমি মনে করি। তাই দিদিকে প্রথমে বলতে হবে আমরা কার দ্বারা সেটা পরের কথা। ভারতবর্ষের মানুষ জানে একমাত্র প্রতিদিন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে হয় রাহুল গান্ধী। ভারতবর্ষের যে কোনো প্রান্তে মোদীকে আক্রমণ করতে হয় রাহুল গান্ধীকে। মোদী কখনো ভারতবর্ষের বাংলাদেশের অন্য রাজ্যে মমতা ব্যানার্জিকে আক্রমণ করে না, কারণ মোদীর কাছে সব থেকে বড় বিপদের নাম রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধীকে দুবেলা আক্রমণ করে গোটা বিজেপি পার্টি। বিজেপি পার্টির রাজনৈতিক আক্রমণের ফোকাল পয়েন্ট রাহুল গান্ধী। 2 নম্বর কথা, ভারতবর্ষের ইতিহাস বলছে বাম শক্তি বা কংগ্রেস তারা সবকিছু করতে পারে। কখনো ইতিহাসের কোনো ঘটনায় কোনোভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কখনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলায়নি। তাই স্বাভাবিকভাবেই দিদির এই কথা অবান্তর। শুধু অবান্তর নয়, আমি বিজেপিকে এই দিদিকে আমি পাল্টা প্রশ্ন করতে চাই, কি এমন ঘটলো কি ইন্ডিয়া জোট ছেড়ে মোদীর কাছে আত্মসমর্পণ করতে হলো আপনাকে? যেটা নীতিশ কুমার করলো, সেই নীতিশ কুমারের পদাঙ্ক অনুসরণ কেন বাংলার আগুনখোর মুখ্যমন্ত্রী, অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে হলো? এবং অদ্ভুতভাবে এই ঘটনাগুলোর সঙ্গে অর্থাৎ দিদির মোদীর কাছে আত্মসমর্পণের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল এবং হেমন্ত সোরেন, একজন মুখ্যমন্ত্রী একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই দুজনের গ্রেপ্তারের সম্পর্কটা কি? এটা কিন্তু তদন্ত সাপেক্ষ। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে তিহার জেলে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে তিহার জেলে। দিদি তার খোকাবাবুকে কোনোভাবে তিহার জেলে পাঠাতে রাজি নয়। তার থেকে অনেক বুদ্ধিমানের কাজ বিজেপির কাছে আত্মসমর্পণ করা। তাই রাজভবনে মোদীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক জগৎ যখন তাকে জিজ্ঞেস করলো কি কি আলোচনা হলো, বলে আমাদের গল্প হলো বেশি, কাজের কথা হলো কম। তাই এগুলো থেকে কি কি ইঙ্গিত দেয়? ইন্ডিকেশন ইজ এনাফ দ্যাট যে দিদি মোদীর কাছে আত্মসমর্পণ করেছেন। ওকে, একটা প্রশ্ন। অতীতে আমরা বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে একটা জিনিস দেখেছি যে বামফ্রন্টের কর্মীরা কংগ্রেস প্রার্থীকে তারা ভোট দেন, কিন্তু অনেক ক্ষেত্রে ভোট অ্যানালিসিস করে দেখা গেছে কংগ্রেসের কর্মী সমর্থকরা বাম প্রার্থীদের ভোট দেন না। এবার অধীর রঞ্জন চৌধুরী এ ব্যাপারে খুবই সচেষ্ট এবং আমরা কদিন আগে দেখলাম যে তিনি বামফ্রন্টের যে লোগো, সেই লোগো দেওয়া উত্তরীয় তিনি নিজের গলায় পড়েছেন, মিছিলে গেটেছেন। শেষমেশ কি মনে হয় 24-এর লড়াইয়ে এই ট্রেন্ডটাকে কি বদলানো যাবে? অর্থাৎ কংগ্রেস কর্মীরা কি বামেদের ভোট দেবেন, এরকম জায়গাটা কি তৈরি হবে? আমি অবশ্যই প্রত্যাশা করব যে বামেরা যেরকম কংগ্রেসে ভোট ট্রান্সফার করে, কংগ্রেসও তাদের ভোট বামেদের জন্য ট্রান্সফার করবে। ঠিক এরকম অধীরবাবু এক চেয়ারে, পাশের চেয়ারে আমি, অতীতে বসিনি। কাজে অতীতে যে অবস্থা ছিল সেটাই হবে এটা ধরে নেওয়া ঠিক না।
এবার নিশ্চয়ই এই বোঝাপড়াটা উন্নততর বোঝাপড়া হয়েছে। মানে আজকে আমরা বসে কথা বললাম অধিকাংশ সময়, কিন্তু আমার তো সবসময় টেলিফোনে কথা হয়েছে আর চিঠি পাঠিয়ে কথা হয়েছে। আমি চিঠি পাঠিয়েছি, চিঠি পাঠিয়েছেন, এইভাবে ঠিক অতীতে এইভাবে হয়নি। অতীতের থেকে এবার একটু ভিন্ন রকমের হয়েছে। আমরা সবাই বুঝি দেশকে ধ্বংস করবার জন্য দেশের যে সংবিধান তার উপর ক্রমাগত আক্রমণ করছে বিজেপি। তাই বিজেপিকে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য, ধর্ম নিরপেক্ষতার আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। আর রাজ্যে যদি কম কথা, রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো। রাজ্যে যে সরকার, তৃণমূল সরকার, তারা বিজেপির বিরুদ্ধে কথা বলে। বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি। এটা ভুলে গেলে চলবে না। অধীরবাবু যেটা বলছিলেন 1999-এ কি হয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেলমন্ত্রী, আর আমাদের রাজ্য থেকে তপন শিকদার তিনি রাষ্ট্রমন্ত্রী এবং জুলুবাবু তিনি পূর্ণমন্ত্রী। কৃষ্ণনগর থেকে জয়লাভ করেছিলেন। 3টে আসনে বিজেপি জয়লাভ করেছিল এবং এই 3টে আসনে বিজেপি জয়লাভ করার তা সম্ভবপর হয়েছে বিজেপি এবং টিএমসি বোঝাপড়ার মধ্য দিয়ে। আজকে বিজেপি, আজকে টিএমসি উল্টোপাল্টা কথা বললে হবে না। গত পরশুদিন যে টিএমসি বিধায়ক, সে লোকসভা নির্বাচন বিজেপির বিধায়ক মুকুটমণি বিজেপির বিধায়ক, তার পরের দিন তিনি এসে টিএমসি লোকসভা প্রার্থী। মানেটা কি? অতি পর্বে টিএমসি এবং বিজেপির বোঝাপড়া আছে, তাই রণহুঙ্কার কি বাংলা বিরোধীদের বিসর্জন। মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে, বাংলা বিরোধী মানে কি? বাংলায় শুধু বাংলাভাষী মানুষ থাকে না, বাংলায় বিভিন্ন ভাষার মানুষ থাকে। বাংলা 1911 সাল পর্যন্ত ছিল ভারতের রাজধানী, ব্রিটিশের রাজধানী। ফলে সব ভারতীয় মানুষের, সব ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র বাংলা। কলকাতায় তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম, ব্যারাকপুরে তো বাংলাভাষী মানুষের সংখ্যা কম, মাইনরিটি। কলকাতা এবং ব্যারাকপুরে মাইনরিটি। তার জন্য আমরা লজ্জিত না, কারণ ভারত আমাদের আদর্শ হচ্ছে ভারত দেশ। আর তাই আমরা বলছি যে ওই ধরনের কথা বলা বাংলা বিরোধীদের বিসর্জন। কিসের বিসর্জন আর কিসের গর্জন? চুরি করে ভাগ করে দিচ্ছে আমার গর্জন। গর্জন চোরের গর্জন, চোরেরাই বেশি গর্জন করে। চোর 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 করে পালিয়ে যায় চোরেরা, অথচ সেই চুরি করেছে। এটা বুঝে নেওয়া ভালো। এখন বলুন কোন যদি নির্দিষ্ট প্রশ্ন থাকে। বলছে আপনাদের এবার টার্গেট কত? আমরা টার্গেট করে নামিনি। আমরা এটা মনে করি যে এখনো মিডিয়া যেভাবে দেখাচ্ছে, মিডিয়ার উপর তো আমাদের বলার কিছু নেই। মিডিয়া মনে করে দুটো ফ্রন্ট কাজ করছে, একটা টিএমসি, একটা বিজেপি। আমরা মনে করি এর পরে, একটু পরেই হয়তো মিডিয়াকে দেখাতে হবে যে টিএমসি, বিজেপি এবং বাম কংগ্রেস বোঝাপড়া, এটা দেখাতে হবে। ফলে তখন বুঝতে পারবেন যে এবার আর দুপক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে তা না, এবার 3 পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হবে। 3 পক্ষের মধ্যে ভোট ভাগাভাগি হলে অবস্থা কি হবে সেপোলজিস্টও বলতে পারছেন না। আমি এক সেপোলজিস্টের কথা বলেছিলাম, বলছেন 3 পক্ষ যদি হয়ে যায় বলা খুব মুশকিল হবে, কি হবে। কতগুলো সিটের ক্ষেত্রে অবশ্যই এরকম পরিবেশ পরিস্থিতি গড়ে উঠবে।
অদিতা, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে। দীর্ঘদিনের আপনার রাজনৈতিক জীবন, আমরাও ভোট কভার করার সুবাদে অনেকদিন ধরে ভোট কভার করছি। এবার একটা ফার্স্ট ফেজ ভোটের পর একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো, বিজয় মিছিল বেরোলো। এই বিজয় মিছিলকে নিয়ে আপনি একটু মন্তব্য করবেন, তারপর বিমানবাবু করবেন। বিষয়টা কি, দুটো জিনিস দেখবেন। ভারতবর্ষে আজকাল যারা ভোট পরিচালনা করার জন্য স্ট্র্যাটেজিস্ট নিয়োগ করছে না, তারা আজকাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে। যেমন কথায় বার্তায় মোদী বলল 400 পার। মানুষের মতামত, মানুষের ভোট কোন রাজনৈতিক দলের পেটেন্ট তো নয়, তাদের ফিক্সড ডিপোজিটের টাকা নয়। মোদী বলল 400 পার, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারে মাইন্ড গেমে সবাইকে বুঝিয়ে দেওয়া যে আমি তো 400 পারের কথা বলে দিয়েছি, তোমরা দিয়ে দাও। তোমরা দিলেও 400, না দিলেও 400। কিন্তু মোদী সমাধান তো দৌড়ে বেড়াচ্ছে চাকরি। যদি 400 পার এত আশা নিতেই হয়, মোদীকে দৌড়াতে হবে, তাই এত দৌড়াতে হবে। 2 নম্বর কথা, মমতা ব্যানার্জি, আপনি যে কথাটা বললেন যে ভোট হয়ে যাওয়ার বামফ্রন্টের শরিক দল এবং জাতীয় কংগ্রেসের যৌথ সভা, যৌথ মিছিল ইত্যাদি পরিচালিত হচ্ছে, আরো হবে। আমি নিজে ব্যক্তিগতভাবে ইতিমধ্যে যেগুলোতে অংশগ্রহণ করেছি, তাতে জাতীয় কংগ্রেসের মানে প্রতিনিধিরা তারা কিন্তু এই প্রচার আন্দোলনে ছিলেন। এখন আমি যে উদ্দেশ্য নিয়ে অধীরবাবু এই প্রেস কনফারেন্স ডেকেছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সভাপতি হিসাবে, তাকে আমি বলতে বলছি। তারপর আপনাদের কাছে আমার যদি কিছু কথা আপনাদের জানার থেকে আমি বলবো, এটা বেটার হবে। এখন ওভার টু অধীরবাবু। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারাটা বছর আপনাদের সকলের সুখ, শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্য দিয়ে কাটুক। আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। প্রত্যেকবার নির্বাচনের আগে কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুযোগ পেলে এখানে একটা প্রেস কনফারেন্স করে আমাদের যে কথা, আমাদের যে ভাবনা, সেটা জানানোর চেষ্টা করি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনী প্রচার করবে, তাই সময় পাওয়া মুশকিল, সময়ের সংকট। তার সঙ্গে আবার আমি একজন প্রার্থী, স্বাভাবিকভাবে এই সময়ের সংকটের মাথায় রেখে একটা বিশেষ কাজে আমি কলকাতা এসেছিলাম। রথ দেখা, কলা বেচা দুটোই যাতে হয়, সেই জন্য আমার কাজ এবং সেই সঙ্গে সঙ্গে প্রেস আমরা আহ্বান করেছি। আপনাদের অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা আজকে আমাদের এই তড়িৎ আহ্বানে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা খুব শর্ট টাইমে আপনাদেরকে আহ্বান করেছিলাম এবং আপনারা এখানে সদলবলে সকলে এসেছেন। যখন আমি দেখলাম আপনারা সময় দিয়েছেন, তখন বামফ্রন্টের শীর্ষ নেতা বিমানবাবুকে আমি বললাম যে যখন আমরা পশ্চিমবঙ্গে একসঙ্গে ভোট করছি, তখন আপনিও আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত। আপনি যদি সময় পান অবশ্যই আসুন। আমরা আমাদের যা যা ভাবনা, ইচ্ছে, লক্ষ্য সংবাদ মাধ্যমকে আমরা বলতে পারবো। বিমানদাও ব্যস্ত মানুষ, ওনার বসিরহাটে প্রোগ্রাম আছে, ওনার দলের সাথী মৃত্যুর কারণে স্মরণ সভা, সেখানে উনি কথা দিয়েছেন, তাই ওনাকেও সময় মতো সেখানে পৌঁছাতে হবে। বিমানবাবুরা সেই ধরনের লোক যারা সময়কে গুরুত্ব দেন,
যারা খুব কমিটেড পার্সোনালিটি। বিমান বাবুদের ঘরানা সঙ্গে চলা কঠিন, তারা যেমন শৃঙ্খলা পালন তেমন সময়ানুবর্তিতা মেনটেন করে চলতে। ঠিক একইভাবে দুটোই তাকে প্রেস ক্লাবে আহ্বান করেন, তিনি তার আগে এসে উপস্থিত থাকেন। যতদিন তিনি চা খেয়েছেন এবং তার পূর্ণ তেজ নিয়ে দীপ্ততা নিয়ে তিনি ভিতরে হাজির হয়েছেন। ফলে আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর তিনি দিতে সক্ষম, সেইভাবে বলিদান হয়ে তিনি এসেছেন। কথা কিছু নেই, আমরা বিমানদা বললেন যে আসন সমঝোতা হয়েছে 7ম ফেজ পর্যন্ত। সেই আসন সমঝোতাকে সামনে রেখে আমরা লড়ছি এবং আমরা ভালো ফল করবো এই আশা রাখছি। নির্বাচন করতে করতে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি আমরা। তৃণমূল দলের সন্ত্রাস অব্যাহত, তৃণমূল পুলিশের যৌথ চক্রান্ত অব্যাহত। যেখানে যেখানে তৃণমূলের বিপদ সেখানে সেখানে যারা তৃণমূলের বিপদ ঘটাতে পারে সেই সমস্ত কংগ্রেসের বামেদের কর্মী নেতৃত্বকে ভয় ভীতি প্রদর্শন, সেই সঙ্গে প্রলোভন সবই চলছে। যেমন করে পঞ্চায়েত পৌরসভা হয়, তৃণমূলের নেতারা খুব গর্ব করে কোথাও কোথাও বলছে আমরা পঞ্চায়েত ভোট করে দেখিয়ে দিয়েছি, পৌরসভা ভোট করে দেখিয়ে দিয়েছি। যেমন করে পঞ্চায়েত ভোট হয়েছে, পৌর ভোট হয়েছে, তেমন করে লোকসভা ভোট হবে। অতএব কংগ্রেস বা বামের এত খুশি হওয়ার কোনো কারণ নেই। উল্টে আমরা বলেছি, আমি নিজে বলেছি যে পশ্চিমবঙ্গে একটা বুথ আমরা লুট হতে দেব না। আমরা এই নির্বাচনটা রাজ্যের নির্বাচন কমিশনের অধীনে করছি না, আমরা এই নির্বাচন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে করছি। সেই কেন্দ্রের নির্বাচন কমিশনের কাছে আমি 2 থেকে 3 দফা দিল্লিতে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমাদের তরফ থেকে ডেমনস্ট্রেশন দিয়েছি এবং তাদেরকে বোঝাতে পেরেছি যে বাংলায় পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচনে আবার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল। অতএব এখন থেকে আপনার সতর্ক। তারা আমাদেরকে কথা দিয়েছে যে আপনারা নিশ্চিন্তে বাংলার মানুষকে বলুন যে প্রত্যেকটা বাংলার মানুষ যারা ইচ্ছুক ভোট দিতে, এবং শুধু ইচ্ছুক না হলে তাদেরকে আমরা বোঝাবো যাতে তারা ভোট দিতে তারা এগিয়ে আসে। আমরা প্রত্যেকটা গণতন্ত্রপ্রেমী মানুষের ভোট নিশ্চিত করার জন্যই কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে আছে, আমরা সেটাকে সুনিশ্চিত করব। সেই ভরসাতে যেহেতু একটা সাংবিধানিক সংস্থা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, সেই বিশ্বাসে ভর করে আমরা বাংলার মানুষকে বলেছি আপনারা যাকে খুশি ভোট দেন, কিন্তু ভোট আপনাদের দিতে হবে। ভোট দেওয়ার অধিকারকে পুনর্বার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষ পঞ্চায়েত ভোটে ভোট দিতে পারেনি, মানুষ পৌর ভোটে ভোট দিতে পারেনি, মানুষ লোকসভায় ভোট দিতে এগিয়ে আসুক, এই দাবি মানুষের কাছে রেখেছি। এবং আশা করি আগামী দিনের এই লোকসভা নির্বাচন তৃণমূল হিংসা করতে চাইলেও, হিংসা তারা করছে অলরেডি, তবুও তারা সেই জায়গায় যেতে পারবে না যেখানে নির্বাচনকে